স্বাস্থ্য সকল সুখের মূল, এই প্রবাদ বাক্যটি আমরা ছোটবেলায় বইতে পড়েছি। সত্যি, স্বাস্থ্য ভালো না থাকলে যেমন সুস্থ থাকা যায় না, ঠিক তেমনি ভাবে সুন্দর এই পৃথিবীর মাহাত্ম্যটা নিমেষেই হয়ে যায় পুরো অন্ধকারে ছায়ায় ভরে যায়। যেমনটি চলছে করোনার আতঙ্ক, এই আতঙ্কে যারা শারীরিকভাবে অক্ষম, অর্থাৎ যাদের সুস্বাস্থ্য নেই, তারা কিন্তু অনেক বেশি বেশি ভীতি, অনেক বেশি বেশি উদ্বেগের মধ্যে দিয়ে তাদের দিন কাটাচ্ছে। আমরা বিশ্বাস করি ধনী গরিব, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্যই সুস্বাস্থ্যের প্রয়োজন রয়েছে। এমন একটি কনসেপ্ট থেকেই রাজ টিভির এই বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সবার জন্য স্বাস্থ্য, এই অনুষ্ঠানের আজকের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার বাসুদেব কুমার সাহা, ইএনটি স্পেশালিস্ট অ্যান্ড হেড নেক সার্জন, আজকের এই আয়োজনে পাওয়ার্ড বাই সেফ3। প্রিয় দর্শক, কিডনি মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, আর সেই কিডনিতে যখন পাথর হয়ে যায় তখন কিন্তু দুশ্চিন্তা এবং দুর্ভাবনার শেষ থাকে না। তো এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়টাকে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সাজানোর চেষ্টা করেছি। কিডনির পাথরের অপারেশনের আগে এবং পরে কি কি অ্যান্টিবায়োটিকের ভূমিকা রয়েছে, আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে আজকে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের একজন স্বনামধন্য সার্জন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সার্জন। আমরা একটু পরিচয় করিয়ে দিচ্ছি। অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান স্যার, FCPS, MRCS, ফেলো ইন নিউরোলজি অস্ট্রেলিয়া, অধ্যাপক, সার্জারি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ এবং হাসপাতাল। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই পর্বে অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা আসবো আলোচনায়। প্রিয় দর্শক, আমাদেরকে জানিয়ে রাখি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস সবসময় স্বাস্থ্য ব্যবস্থার নেপথ্য থেকে কাজ করে মানুষের সেবায় সবসময় নিবেদিত রেখেছে, নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছে এই করোনার এই ক্রান্তিকালে। কারণ এই স্বাস্থ্য সেবাটাকে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই লাইভ ওয়েবিনার যে প্রোগ্রামগুলো হচ্ছে, এবং তারই ধারাবাহিকতায় নেপথ্যের যে মানুষগুলো আমাদেরকে সহযোগিতা করছে তাদেরকেও কিন্তু আমরা আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। এবং এই মুহূর্তে আমি আমন্ত্রণ জানাচ্ছি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিনিয়র ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সম্মানিত স্পেশাল গেস্ট আজকের এই অনুষ্ঠানের মিস্টার আলী মুনতাসির। ধন্যবাদ ডক্টর বাসুদেব কুমার সাহা। রাজ টিভির সহযোগিতায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সবার জন্য স্বাস্থ্য এই অনুষ্ঠানটি যারা দেখছেন আপনাদের সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের বিষয় হলো কিডনির পাথর অপারেশনের আগে এবং পরে অ্যান্টিবায়োটিকের ভূমিকা। আমাদের দেশে অনেকেই কিডনির পাথর বা বিভিন্ন সমস্যায় ভুগছেন এবং অনেকে চিকিৎসাও নিচ্ছেন। আমরা আশা করছি আজকে যারা এই অনুষ্ঠানটা উপভোগ করছেন তারা বিশেষভাবে উপকৃত হবে, কারণ আজকের অতিথি এই অনুষ্ঠানে যেসব প্রশ্নের উত্তর দিবেন বা যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন সেগুলো থেকে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। আমি শুরুতেই ডক্টর বাসুদেব কুমার সাহা স্যার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি অনুষ্ঠান আয়োজনে আমাদের সহযোগিতা করার জন্য। নিশ্চয়ই আপনি দর্শকদের কাছ থেকে কিছু প্রশ্ন নেবেন এবং নিজেও অতিথিকে কিছু প্রশ্ন করবেন যাতে করে আমরা সবাই উপকৃত হতে পারি। আর আজকের অতিথি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান, অধ্যাপক সার্জারি বিভাগ, পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের শ্রদ্ধেয় স্যার, স্যার আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনার শত ব্যস্ততার মধ্যেও আজকের অনুষ্ঠানে আমাদেরকে সময় দিয়েছেন। আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়, নিশ্চয়ই আপনার যে অভিজ্ঞতার আলোকে আপনি আলোচনাটা করবেন, এতে আমরা সকলেই উপকৃত হব। আমাদের দর্শকদের মনে কিডনির সমস্যা নিয়ে স্বভাবতই অনেক প্রশ্ন থাকে, তো স্বভাবতই আমরা এই আলোচনা থেকে সবাই উপকৃত হব। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড 1958 সাল থেকে যাত্রা শুরু করে। যাত্রার শুরু থেকেই কিন্তু আমরা চিকিৎসক এবং স্বাস্থ্য সেবায় যারা জড়িত সকলের সাথে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি। রোগীর ব্যবস্থাপত্রে যেসব ওষুধ দেওয়া হচ্ছে সেগুলোর উৎপাদন এবং সঠিকভাবে মান নিয়ন্ত্রণ এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেগুলো সরবরাহের ব্যাপারে আমরা সচেষ্ট রয়েছি। এবং এখন জাতির একটা বিপদের মধ্যে দিয়ে পার করছে, এখনো আমরা
মানুষের সেবায় নিয়োজিত। এই জন্য আমরা কিন্তু চিকিৎসক এবং স্বাস্থ্য সেবায় যারাই আছেন তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করব। এবং জনগণের আস্থা এবং চিকিৎসকদের সহযোগিতা নিয়ে স্কয়ার শুধু দেশেই নয়, দেশের চাহিদা, ওষুধের চাহিদা মিটিয়েও এখন কিন্তু প্রায় 42টি দেশে ওষুধ রপ্তানি করছে। আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। সুতরাং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আজকের মূল আলোচনায় চলে যাব। পরিশেষে একটা কথাই বলবো যে আপনারা যারা অনুষ্ঠানটা দেখছেন সবাই সুস্থ থাকুন এবং আপনাদের পরিবারকেও সুস্থ রাখুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলুন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং উৎসাহ দেওয়ার জন্য, এবং জনগণের পাশে এইভাবে নিশ্চয়ই আগামীতেও থাকবেন, যেভাবে ছিলেন অতীতে, যেভাবে আছেন বর্তমানে। আপনার সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য আপনাকেও বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, যেমনটি বলছিলেন জনাব আলী মুনতাসির, স্কয়ার ফার্মাসিউটিক্যাল সবসময় স্বাস্থ্য সেবায় তাদের দিগন্ত উন্মোচন করে রেখেছে এবং এই ধারা অব্যাহত থাকবে আগামী দিনেও, সেই প্রত্যাশা আমরা করছি। এবার আমরা মূল আলোচনায় আসতে চাই এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কিডনির পাথর সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনারা কিন্তু আজকে রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার বয়স এবং নাম উল্লেখ করে আজকে সম্মানিত গেস্ট এক্সপার্টকে আপনার প্রশ্ন রাখুন। নিশ্চয়ই আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। স্যার, প্রথমে একটু আসতে চাই যে কিডনির পাথর, আমরা ইট পাথরের আমরা দেয়াল করতে পারি, সেই পাথর আমরা দেখেছি। কিডনির মধ্যে পাথর, এই পাথরটা কোথা থেকে আসে, কিভাবে তৈরি হয়, একটু যদি প্রথমে আমরা জেনে। ধন্যবাদ ডক্টর বাসুদেব সাহা এবং রাজ টিভির আয়োজনে এবং পার্টিকুলারলি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এবং তাদের একাডেমিক এক্সারসাইজের একটা পার্ট হিসেবে আজকে আমাকে এই অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। পাথর সম্পর্কে আমরা যেটা আলোচনা করবো আজকে, কিডনির পাথর। বেসিক্যালি পাথর বলতে তো আমরা সাধারণত স্টোন বোঝাই লেমেনদের মতো বা পাবলিক হিসাবে, কিন্তু এই পাথরগুলো সেই রকম পাথর নয়। এই পাথরগুলো শরীরের ভিতরের এই কিছু জিনিসপত্র, ক্রিস্টালয়েড বা কলয়েড বা কিছু জিনিসপত্র নিয়েই এইগুলোতে তৈরি হয়, এখান থেকে তৈরি হয় শরীরের ভিতর থেকে। তো সাধারণত ইনসিডেন্স অনুযায়ী দেখা যায় যে ওয়েস্টার্ন পিপলদের, একটু হোয়াইট পিপলদের এটা ইনসিডেন্স কম। রেদার আমাদের এলাকায় ইন্ডোপাক সাবকন্টিনেন্ট বা সাউথ ইস্ট এশিয়া বা মিডল ইস্ট এসব এলাকাতে একটু ইনসিডেন্স হায়ার ইন কম্পারিজন উইথ আদার কান্ট্রিজ। তো এই পাথরের বেলাতে যদি আমরা কি আপনি জিজ্ঞাসা করেছেন যে কেমন করে এই পাথরগুলো হয়, স্যার কিভাবে আমাদের কিডনির মধ্যে ঢোকে, কিডনির মধ্যে ঢোকে, কিডনিতে তৈরি হয়, তৈরি হলে সেটা কিভাবে তৈরি হয়। তো কিডনির পাতা আগেই আমরা বলে নিই একটু যে এটার বিভিন্ন কনস্টিটিউয়েন্ট আছে, মানে এই শরীরের ভিতরেই যে জিনিসগুলো থাকে আমাদের, যেমন আমাদের ক্যালসিয়াম বা ফসফেট বা অক্সালেট, ম্যাগনেসিয়াম, অ্যামোনিয়াম, এইসব জিনিসপত্র, ইউরিক অ্যাসিড, সিস্টিন, জেনথিন, এই যে আমাদের ভিতরে যে মেটাবলিক প্রসেসগুলো, এই প্রসেসেরই অংশ হিসাবে এগুলো বেশি করে যদি বেশি করে যে কোনো ভাবে যদি হাইপার হয়, বেশি হয়ে যায়, বেশি করে যদি আমরা ইউরিনে এক্সক্রিট করি, তাহলে কিডনির মধ্যে এবং কিডনির নালীতে বা কিডনির থলিতে এসব দেখলে প্রেসিপিটেট করে বা থিতায় পড়ে। থিতায় পড়তে পড়তে ধীরে 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 ওই জায়গা থেকে কিডনির এই পাথরগুলো জন্ম হয়। পাথরগুলো জন্ম হয় বিভিন্ন, যেটা আমরা বললাম যে আমরা ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম বা ফসফেট, অ্যামোনিয়াম যেগুলো কথা বললাম, এগুলো বিভিন্ন ধরনের এই কিডনি স্টোন হতে পারে। যদি আমরা মেইনলি কারণের দিকে চলে যাই যে কি কি কারণে এই সাধারণত হতে পারে, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এগুলো কিডনিতে যদি কোনো মেটাবলিক কারণে, আই মিন প্রাইমারি যদি হাইপার প্যারাথাইরয়েডিজম থাকে, যেগুলো হরমোন লেভেল, যদি প্যারাথাইরয়েড হরমোন আমাদের শরীরে বেশি থাকে সর্বল, তাহলে এই প্যারাথাইরয়েড হরমোনগুলো ক্যালসিয়াম লেভেলকে বাড়ায় দেয়। ক্যালসিয়াম লেভেলকে বাড়ায় দিলেই এটা ক্যালসিয়াম শরীর থেকে এক্সক্রিশন হতে চেষ্টা করে, তখন এটাকে আমরা ইউরিনে বেরিয়ে যায়, এতে বলে আমরা ক্যালসিউরিয়া বলি, হাইপার ক্যালসিউরিয়া। এখানে বেশি করে ক্যালসিয়াম গেলেই ক্যালসিয়ামের কিডনির ভিতরে বা কিডনির নালীতে বা পেশির থলিতে এগুলো ধীরে ধীরে প্রেসিপিটেট করতে পারে। এইভাবে হতে পারে। অক্সালেট এরকম, অক্সালেট যদি আমরা যেটা বলি হাইপার অক্সালিউরিয়া, অক্সালেট যদি শরীরের মধ্যে কোনো কারণে বেশি হয়ে যায়, এবং তাহলে এই অক্সালেট গুলো এরকম ইউরিনের মধ্যে যে এগুলো ধীরে ধীরে জমা হতে পারে। এমন লাইক দ্যাট অফ দি আপনার ফসফেট বলি বা আমরা অ্যামোনিয়াম বলি বা ম্যাগনেসিয়াম বলি বা ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড, সিস্টিন, জেনথিন, এগুলো সবকিছু মিলে একই রকম ভাবে তৈরি হয়। তো এছাড়া এগুলো তৈরি হয় তাহলে কিভাবে, যেমন আমরা দেখি যদি এগুলো কোনো কারণে শরীরের মধ্যে ইনফেকশন হয়,
কিডনিতে যদি কোনো কারণে ইনফেকশন হয়, ইনফেকশন একটা কারণ। ইনফেকশন হলেও এর বিষয় থেকে এখান থেকে ইনফেকশন থেকে সাধারণত যে টিস্যু গুলো ডেব্রিজ গুলো পড়ে বা মিউকোসা গুলো শেড আউট হয় বা কিছু মাস অফ অর্গানিজম এগুলো জমে থাকে, ইট অ্যাক্টস অ্যাজ এ ফরেন বডি। এর উপরে ভিতরে এই ক্যালসিয়াম গুলো বা ফসফেট গুলো এরকম ভাবে জমতে থাকে, জমতে জমতে ধীরে ধীরে এটা স্টোন ফর্মেশন দিকে চলে যায়। এটা একটা ইনফেকশনের কারণ। তাছাড়াও যদি কোনো কারণে, খানিকগুলো কারণ আছে যে অনেক সময় কারণ বোঝা যায় না আর কি, এক্সপ্লেন করা যায় না, এটাকে বলি আমরা ইডিওপ্যাথিক হাইপারক্যালসিমিয়া। ইডিওপ্যাথিক ভাবে হয়ে যায় কোনো কারণে, আদার প্যারামিটার সব ঠিক আছে বাট স্টোন হয়ে যাচ্ছে বা রিকারেন্ট স্টোন হচ্ছে, এটাকে বলি আমরা ইডিওপ্যাথিক কিছুটা। আর আমরা এই যে আর কিছু আছে যেরকম প্রলং ইমোবিলাইজেশন যদি কেউ করে, আদার যারা সিডেন্টারি জব করে, সিডেন্টারি জব যে প্রলং ইমোবিলাইজেশনটা বসে থাকে কাজ করতে হয়, তাদের স্ট্যাসিসের কারণে অনেক সময় এই ইয়েগুলো আমাদের এই ক্রিস্টাল গুলো জমা থাকতে পারে। এছাড়াও মিল্ক অ্যালকালি সিনড্রোম বলে একটা কথা আছে। আর আর এরকম এরকম এছাড়াও আমাদের যদি হয়, আমরা যদি মনে করি যে ডিহাইড্রেশন ইজ ওয়ান অফ দ্য ফ্যাক্টর। ডিহাইড্রেশন বা ক্লাইমেটের কথা যদি আমরা চিন্তা করি, যারা এইসব গরম দেশের মানুষ, মিডল ইস্ট পার্টিকুলারলি, এবং আমাদের দেশগুলোতে যারা ক্লাইমেট গুলো গরম, অনেক সময় আমরা ডিহাইড্রেটেড যদি থাকি, পানি যদি আমরা কম পান করি, আমাদের এক্সক্রিশন তাহলে কি হয়, ওইসব মলিকুল গুলো ভিতরে জমা থাকতে পারে, এটা এক্সক্রিশন হতে পারে না, বেরিয়ে যেতে পারে না, না পারলেই এটাকে প্রেসিপিটেট করা হয়। তাহলে ডিহাইড্রেশন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে আমাদের হাইড্রেশন সবসময় রাখতে হয় সেই জন্য। এছাড়াও কিছু ড্রাগস আছে, ড্রাগস এর মধ্যে কিছু আছে যেগুলো স্টোন তৈরি করতে পারে, যেরকম অ্যাসিটাজোলামাইড বা আপনার হাইড্রোক্লোরোথাইজাইড, এরকম কিছু কিছু আছে যেগুলো এরকম করতে পারে আর কি। অনেকগুলো কারণ কিন্তু প্রিয় দর্শক আমরা জেনে গেলাম, অর্থাৎ এই পাথরটা কিন্তু বাইরের থেকে আসে না, আমাদের শরীরেরই একটু রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এটি জমছে। স্যার, এখানে একটি বিষয় আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই। আমরা যদি পিত্তথলির পাথরের একটু আমরা ফ্র্যাকচার গুলো কল্পনা করে থাকি, সেখানে বলা হয়েছে ফিমেল ফেয়ার অ্যান্ড ফ্যাটি, অর্থাৎ যারা ফিমেল, অর্থাৎ মহিলাদের এটি বেশি হয়ে থাকে, যারা ফেয়ার একটু অপেক্ষাকৃত সুন্দরী যারা, তাদের হয়ে থাকে, এবং যাদের ফ্যাটি অর্থাৎ ওবেজ, চর্বি যাদের বেশি শরীরে, তাদের পিত্তথলির পাথরটা বেশি হয়ে থাকে। এই জায়গাটা তো আপনি বললেন যে ওবেসিটি একটি কারণ, তো এখানে কি স্যার ফিমেল এবং ফেয়ারের কোনো রিলেশন এই কিডনির পাথরে রয়েছে? ইনফ্যাক্ট কিডনির পাথরে এরকম কোনো প্রবাদ বাক্য নেই যেটা আমরা প্রবাদ হিসাবে মনে করি কিডনি স্টোনের দ্বারা, এরকম সেরকম নাই। তবে ওবেসিটি, সিডেন্টারি জব, ল্যাক অফ এক্সারসাইজ, ডিহাইড্রেশন, এগুলো সবকিছু মিলে, এবং এটা মেলের প্রাধান্যটা বেশি থাকে। যেরকম ইয়েতে গলব্লাডার স্টোনে আমরা দেখি যে ফিমেলের ইনসিডেন্সটা বেশি, বাট ইট ইজ ইন কেস অফ জেন্ডার যদি চিন্তা করি, মেলস আর মোস্ট সাফারার রাদার দ্যান দ্য ফিমেল। এইভাবে ওইভাবে প্রবাদ বাক্য নেই, তবে অনেকগুলো ফ্যাক্টরি এর সাথে রিলেটেড আছে যেগুলো কারণ হিসেবে আমরা মনে ধরে নিতে পারি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা কিন্তু বেশি বেশি করে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করবেন এবং শেয়ারও করবেন। আপনারা দেখছেন স্কয়ার টাইমস সবার জন্য স্বাস্থ্য, পাওয়ার্ড বাই সেফ3। আজকের এই আয়োজনে আমরা কথা বলছি মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, সেটি হচ্ছে কিডনি। সেই কিডনির পাথর, পাথর সংক্রান্ত জটিলতা, এবং কখন আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, কোন টাইপের অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, সেটা নিয়ে কিন্তু আজকে বিশদ আলোচনা হচ্ছে। এবং এই আলোচনায় যুক্ত আছেন দেশবরণ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রফেসর ডাক্তার মোহাম্মদ মজিবুর রহমান স্যার। আপনারা চাইলে যে কোনো প্রশ্ন স্যারকে করতে পারেন রাষ্ট্রের অফিসিয়াল পেজে আপনার নাম এবং বয়স উল্লেখ করে, এবং ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গিয়েছেন। আমরা একটি প্রশ্ন নিতে চাই। যুক্ত হয়েছেন সুরাইয়া খাতুন খুলনা থেকে, বয়স 35। তিনি লিখেছেন, স্যার আমার বাবার বয়স 60 বছর, আর তার পিত্তথলিতে পাথর হয়েছে। তো আমরা একজন চিকিৎসককে দেখিয়েছি, তিনি অপারেশন করতে বলেছে। এই করোনার এই সময়টাতে অপারেশন করা যাবে কিনা? স্যার, একজন দর্শক যুক্ত করেছে, তার বাবার বয়স 65, কিডনিতে পাথর রয়েছে, অপারেশনের সিদ্ধান্ত হয়েছে, এই মুহূর্তে তিনি অপারেশন করাতে পারবেন কিনা? এই মুহূর্তে ধন্যবাদ আপনাকে। তো এখন কথা হচ্ছে যে যখন গলব্লাডার স্টোন হয়েছে, স্টোন যদি আমি বলি এই সময়টাতে যে স্টোন যদি অ্যাসিম্পটোমেটিক থাকে, কোনো সিমটম যদি না থাকে, এটি স্যার কিডনি পাথর, কিডনি পাথরের কথা বলেছে। কিডনি, হ্যাঁ গলব্লাডার পাথর, কিডনির পাথর। কিডনির পাথরে যদি আপনার এই সময়টাতে যদি ওনার সিমটম থাকে, আই মিন যদি যেরকম সিমটম গুলি ব্যথা বা অন্যান্য জ্বর টর এসব যদি কিছু থাকে, বা যদি আমরা ইনভেস্টিগেশন করে দেখি যে কিডনির এই মুহূর্তে অপারেশনটা অত্যন্ত জরুরি, না হলে কিডনির ফাংশনাল ডেফিসিট হতে পারে বেশি লং টাইম করলে, তাহলে কিন্তু এটা অপারেশন করা সম্ভব। এবং আমরা যতগুলো প্রোটোকল মেনে চলে, যেগুলো স্বাস্থ্যবিধি মেনে চলে,
ওটির যে প্রোটোকল যেগুলো আমরা মেনে চলে আমরা অপারেশন করছি এবং আমরা অপারেশন করতে পারবো, আপনি করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। নিশ্চয়ই স্বাস্থ্যবিধি মেনে এবং তার কন্ডিশনটা কি সেটা বিবেচনা করে একজন চিকিৎসকই সিদ্ধান্ত নেবেন যে এই মুহূর্তে অপারেশন করা যাবে কিনা। ধন্যবাদ স্যার। আমরা একটু আলোচনায় আসতে চাই যে আমরা কিডনির যে পাথরের ক্যাটাগরি গুলো জানলাম এবং কি কারণে তৈরি হয় সেটাও জানলাম। এবার একটু জানতে চাই যে স্যার কিডনির ঠিক স্পেসিফিক কোন জায়গাগুলোতে পাথরগুলো অবস্থান করে, কোথায় কোথায় অবস্থান করতে পারে? পাথর একটা ইউরিনারি সিস্টেম যদি আমরা চিন্তা করি, আমাদের আগে তাহলে ইউরিনারি সিস্টেমটা চিন্তা করতে হবে যে আমাদের একটা কিডনি আছে, কিডনির সাথে কিছু নর্মাল প্যারেনকাইম আছে যেগুলো টিস্যু গুলো আছে, প্লাস এর সাথে কালেক্টিং সিস্টেম আছে যেগুলো এক্সকিউটিভ প্রোডাক্ট গুলো বেরিয়ে যায়। তো কালেক্টিং সিস্টেম মেজর মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স এবং পেলভিস, এটা কিডনির ভিতরে থাকছে। এছাড়াও কিডনি থেকে বেরিয়ে গেছে একটা নালী বেরিয়ে গেছে, যেটাকে আমরা মেডিকেল টার্ম হিসেবে ইউরেটার বলতে পারি। ইউরেটার বা কিডনির নালী, এটা আবার প্রস্রাবের থলি পর্যন্ত চলে গেছে। প্রস্রাবের থলিতে প্রস্রাব জমা হয়, তারপর ইউরেথ্রা দিয়ে এটা বেরিয়ে যায়। এখন স্টোন গুলো কিন্তু এই ইউরিনারি সিস্টেমের যে কোনো জায়গাতেই হইতে পারে। তো মেইনলি স্টোনটা তৈরি হয় কিন্তু কিডনিতে, মেইন সোর্স অফ কিডনিতে। কারণ কিডনিতে যে এক্সক্রিশন, যেটা আমরা বলতে ক্যালসিয়াম বা অক্সালেট বা অ্যামোনিয়াম বা ফসফেট যেগুলো বললাম, এগুলো যখন ফিল্ট্রেট হয়ে আসলে কালেক্টিভ সিস্টেম এগুলো চলে আসে। প্রথমে এগুলো মাইনর ক্যালিক্সেই চলে আসে, মাইনর ক্যালিক্সে এটা প্রথমে তৈরি হয়। মাইনর ক্যালিক্স থেকে ধীরে ধীরে ড্রেন হয়ে মেজর ক্যালিক্স, তারপরে পেলভিসে চলে যায়। এটা তিনটা পার্ট একটা ড্রেনিং কালেক্টিং সিস্টেমে। তারপরে এখান থেকে গড়ায় আবার ইউরেটার কিন্তু প্রাইমারি স্টোন হয় না, প্রাইমারিলি কিডনিতে তৈরি হয়, এটা নিচের দিকে গড়ায় ইউরেটারে চলে যায়। আবার আমরা যদি বলি প্রস্রাবের থলিতে বা ইউরিনারি ব্লাডার যেটা বলি, ইউরিনারি ব্লাডারও প্রাইমারিলি স্টোন হতে পারে। সাধারণত রিকারেন্ট যদি ইনফেকশন হয়, রিকারেন্ট যদি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, ইনফেকশন দ্যাট জেনারেটস দিস সোর্স অফ ফরমেশন অফ স্টোন তৈরি হয়, এবং এটাকে আমরা সবসময় সেকেন্ডারি স্টোন বলে থাকি। এছাড়াও এই স্টোন আবার গড়ায় যে প্রস্রাবের থলিতে, পেশাবের নালীতে যে আটকায় যেতে পারে, ওখানে তৈরি হয় না কিন্তু এখানে যে আটকায় যেতে পারে। তাহলে আমরা যে লোকেশন হিসেবে চিন্তা করি, কিডনির প্যারেনকাইমেতেও স্টোন হতে পারে, কিডনির কালেক্টিং সিস্টেমে মাইনর ক্যালিক্স, মেজর ক্যালিক্স এবং পেলভিসে স্টোন থাকতে পারে, ইউরেটারে স্টোন থাকতে পারে এবং পেশাবের থলিতে স্টোন থাকতে পারে। প্রিয় দর্শক, বিশেষ করে আমাদের এই আয়োজনে যারা চিকিৎসক রয়েছেন, ট্রেনি চিকিৎসক রয়েছেন, রেসিডেন্ট রয়েছেন, ইউরোলজিতে যারা এফসিপিএস এমএস ডিগ্রি অর্জন করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু একটি ভাইবার উত্তর ইতিমধ্যে স্যার দিয়ে দিলেন। কারণ এই প্রশ্নগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি স্যাররা করে থাকেন যে কোথায় কোথায় কিডনির পাথর থাকে এবং কি কি সিমটম দেখা দেয়। আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। অর্পণ সাহা ধন্যবাদ জানিয়েছেন, শাহিন হোসেন সুমন এক্সেলেন্ট প্রোগ্রাম, থ্যাংক ইউ ভেরি মাচ। জাহিদ হোসেন, ইসাক আলী তিনি একটি প্রশ্ন রেখেছেন, আমরা একটু পরে আপনার প্রশ্নটা নিচ্ছি, তবে তার আগে ইসাক আলীর প্রশ্নটা আমরা নিব, তবে একটু পরে। তার আগে একটু জানিয়ে রাখি স্যার, যে এই যে কিডনির পাথর আপনি বললেন যে বিভিন্ন জায়গায় অবস্থান করতে পারে, প্যারেনকাইমে করতে পারে, পেলভিসে করতে পারে, আর তারপর ইউরেটারে করতে পারে, এবং ইউরিনারি ব্লাডার মানে যে মূত্রথলিতে অবস্থান করতে পারে। তো এই কিডনির স্টোন আমাদের এই বডিতে, বিশেষ করে কিডনির যে জায়গাগুলো, এখানে ওরা কি কি সমস্যা তৈরি করতে পারে, এখানে কি কি প্যাথোজেনেসিসটা ঘটাতে পারে? ধন্যবাদ। এখন যে জিনিসটা হয়, কিডনির স্টোনের যদি আমরা সিমটম গুলো যদি চিন্তা করি, তাহলে অনেক সময় অনেক ক্ষেত্রে খুব ছোট স্টোন থাকে, এটা ক্যালিক্সের দুটো স্টোন আছে বা পেলভিসের স্টোন আছে। এই স্টোন গুলো অনেক সময় কোনো সিমটম ছাড়াই থাকতে পারে, আমরা বলি অ্যাসিমটোমেটিক। আর যদি এগুলো কোনো কারণে কোথাও আটকায় যায়, কোনো অবস্ট্রাকশন করে, যেমন মাইনর ক্যালিক্সে, মেজর ক্যালিক্সে বা পেলভিসে বা পেলভিউরেট্রিক জাংশনে বা ইউরেটারে যদি আটকায় যায়, তখন এগুলো সিমটম করে। সিমটম গুলো মেইনলি পেশেন্ট যেগুলো আমাদের কাছে বলতে আসে, সেগুলো হচ্ছে যে একটু সত্যি কথা বলতে কি, যখন পেইন হয়, এই যে অবস্ট্রাকশন হলেই কিন্তু পেইন হয়। পেইনের আবার নেচারও নির্ভর করছে এর লোকেশন অনুযায়ী। কারণ আমরা পেইনের ধরন দেখেও আমরা ধারণা করতে পারি যে এটা কিডনির ভিতরে আছে স্টোনটা, নাকি নালীতে আছে, নাকি পেশাবের থলিতে আছে। এই জন্য কিডনির ভিতরে যদি কোনো ক্যালকুলাস থাকে এবং যেটা কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে যায়, এবং অবস্ট্রাকশন হয়ে যদি ইনফেকশন হয়ে যায়, তাহলে এইখানে স্টোনে ব্যথা হতে পারে, পেশেন্টটা ল্যাকিং পেইন হবে, এবং কিডনির যেখানে উপস্থিতি সেখানে পেইন হবে। আবার যদি এটা ইউরেটারের দিকে চলে যায়, তাহলে এই ব্যথাটা খুব কষ্টদায়ক ব্যথা, খুব সিভিয়ার পেইন হয়। এই পেইনের সঙ্গে পাইরেক্সিয়া থাকতে পারে, যে জ্বর থাকতে পারে, মানে ইনফেকশন অ্যাসোসিয়েটেড হয়ে যায়, প্লাস এর সাথে বমি ভাব বা নসিয়া বলি আমরা, সেটা হতে পারে, ভমিটিং হতে পারে। অনেক সময় পেশেন্ট বেশ কষ্ট পায়, অনেক তীব্র আকারে ব্যথা, স্পাজমোটিক পেইন হয়, ব্যথাটা আসে এবং চলে যায়, এরকম ভাবে হয়। এরকম ব্যথা দেখে আমরা মনে করি হয়তো ইউরেটার, এবং এই পেনটা গুলো রেডিয়েশন হয় নিচের দিকে। ইউরেটার পেন গুলো সাধারণত নিচের দিকে, পেশাবের থলির দিকে, পেশাবের রাস্তার দিকে চলে যায়। এটা দেখে আমরা বুঝতে পারি যে হয়তো বা এটা পেশাবের নালীতে অরিজিন।
আর যদি আচ্ছা আচ্ছা। yes, আর যদি ইয়েতে হয় যে পেশাবের থলিতে যদি হয় তাহলে শুধু হাইপোগ্যাস্ট্রিয়ামে বা নিচের দিকে তলপেটি ব্যথাটা বেশি হয়, বার্নিং সেন্সেশন হয়। এর সাথে কি আরো কিছু হতে পারে, যেরকম অনেক স্ট্যাটিক অনেক সময় দেখা যায় যে প্রস্রাব ফ্রিকোয়েন্সি বেড়ে যায়, ঘন ঘন পেশাব হয়, বার্নিং সেন্সেশন হয়, প্লাস এর সাথে কিছু লাল পেশাব হয়। অনেক সময় পেশেন্ট বলে তোমার লাল পেশাব হচ্ছে, লাল পেশাব দ্যাট মিনস এর সাথে ব্লাড যেতে পারে, এটাকে আমরা যেটাকে বলি হেমাচুরিয়া। হেমাচুরিয়া অনেক সময় খালি চোখে যদি খুব অল্প হয় তাহলে আমরা খালি চোখে দেখতে পাই না, এটা মাইক্রোস্কোপে দেখলে বোঝা যায়। সেদিন বলি আমরা ম্যাক্রো, বেশি বেশি যদি হয় তাহলে বলি আমরা ম্যাক্রোস্কোপিক হেমাচুরিয়া। আর যদি আন্ডার মাইক্রোস্কোপ দেখতে হয়, পরীক্ষা করে যদি বোঝা যায় তাহলে বলি মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া। হেমাচুরিয়া ওয়ান অফ দি ড্রেডফুল সিম্পটম ফর স্টোন ডিজিজ। প্রিয় দর্শক, আপনারা যে আলোচনাটি শুনলেন এবং যে আলোচনা থেকে যদি আপনারা একটু গ্রহণ করে থাকেন, এই কিডনির পাথর কিন্তু অনেক সমস্যায় তৈরি করতে পারে। ইভেন হেমাচুরিয়া মানে প্রস্রাবের সাথে রক্ত পর্যন্ত যেতে পারে। আচ্ছা স্যার, আমি যদি একটু সাপ্লিমেন্ট কোশ্চেন আপনাকে করি যে এই পাথর কি আমাদের যে প্রস্রাবের যে রাস্তা আছে এখানে কি কোনো আলসার তৈরি করে যার কারণে রক্তক্ষরণ? আলসার তৈরি ওইভাবে করে না, এগুলো হচ্ছে খানিকগুলো স্টোনের বিভিন্ন ধরন আছে। সাপোজ যদি আমরা স্ট্রুভাইট স্টোন যেগুলো বলি, এই যে ইনফেক্টিভ সেকেন্ডারি স্টোন গুলি, এগুলো হচ্ছে নর্মালি স্মুথ সারফেস হয়। সারফেস যাদের স্মুথ তাদের সাধারণত বেশি হিমাচুরিয়া হয় না। আর যদি এই স্পাইকি যেগুলো হয়, যেমন অক্সালেট স্টোন, ক্যালসিয়াম অক্সালেট স্টোন, এই স্টোনের কনস্টিটিউয়েন্ট অনুযায়ী অক্সালেট স্টোন গুলো হয় স্পাইকি। স্পাইকি হলে কি হয়, স্পাইকি হলে এটা মিউকোসাতে আঘাত করে, মানে এই লাইনিং যে রাইট। মেমব্রেন মিউকোসা বলে আঘাত করে ওখানে মিউকোসাল ইনজুরি করে সেখান থেকে বেসিক্যালি ব্লিডিং হয়। সেটাই আমরা হেমাচুরি হিসেবে ট্রিট করি আর কি। অনেক অনেক ধন্যবাদ। আমরা অত্যন্ত গভীর আলোচনা করছি কিডনির পাথর একটি পর্যায়ে যে মিউকোসা গুলো আছে সেটা রক্ত নালীগুলোতে আঘাতপ্রাপ্ত হয়ে সেখান থেকে ব্লিডিং পর্যন্ত হতে পারে এবং তখনই কিন্তু প্রস্রাবের সাথে আপনার রক্ত প্রবাহিত হবে। তো স্যার, এই যে যে স্টোনের কথাগুলো বললাম, এগুলো কি সাইজ অনুযায়ী কি কোনো সিমটমস নির্ভর করছে? অর্থাৎ সাইজ যদি বেশি বড় হয়ে যায় সেটা এক ধরনের, যদি মাঝারি সাইজ থাকে এবং কতটুকু সাইজ থাকলে পরে কোনো রকম কোনো সমস্যা করে না, যেটি প্রস্রাবের সাথেই বের হয়ে যায়। অনেকে বলে ভয় পেয়ে থাকে যে আমার প্রস্রাবের সাথে কিছু একটা বের হয়ে গেল। এমনকি স্যার কোনো সম্ভাবনা আছে যে ছোট ছোট পাথরগুলো প্রস্রাবের নালী পথ দিয়ে প্রস্রাবের সাথে প্রবাহিত হয়ে যায়? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে প্রস্রাবের সাইজ অনুযায়ী, সাইজ মানে হচ্ছে কি আমরা যে কিডনির যে স্টোন গুলো তৈরি হয় সেই স্টোন গুলো যদি গড়ায় ইউরেটারে আসে, ইউরেটারে ক্যালিবার হচ্ছে 5 মিলিমিটার, হাফ সেন্টিমিটার, 5 মিলিমিটার। 5 মিলিমিটার স্টোন, 5 মিলিমিটার সাইজের যে স্টোন গুলো 5 মিলিমিটার অর লেস যদি সাইজ হয়, এই স্টোন গুলো ডেফিনেটলি অলমোস্ট নিয়ার 100% এটা এক্সপালশন, স্পন্টিনিউয়াস এক্সপালশন হয়ে যায়, এটা পেশাবের সাথে ঠস করে বেরিয়ে চলে যায়। কিন্তু বাট মোর দেন 5 সেন্টিমিটার ইউজুয়ালি দ্যাট এটা বেরিয়ে যেতে পারে না, যার জন্য অবস্ট্রাকশন করে। অবস্ট্রাকশন সাপোজ একটা যদি 2 সেন্টিমিটার বা 3 সেন্টিমিটার স্টোন যদি পেলভিউরেটিক জাংশন থাকে, সেটা অবস্ট্রাকশন করে ফেলে, তাহলে কিডনিতে ইনফেকশন হয়। কিডনিতে ইনফেকশন হয়ে পুজ হয়ে যেতে পারে, কিডনি টিস্যু নষ্ট হয়ে যেতে পারে। এটা গেলে আমরা বলি হাইড্রোনেফ্রোসিস, পায়োনেফ্রোসিস, এরকম ঘটনা ঘটতে পারে এবং দ্যাট ইজ এ ভেরি ড্রেডফুল কন্ডিশন। কিডনি ড্যামেজের দিকে চলে যেতে পারে, লং স্টেঞ্জ নিয়ে থাকে, ইভেন 2 to 4 উইকস যদি এটা না কেউ রিলিভ করে তাহলে কিন্তু কিডনি একটা ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়ে যায়। অতএব কিডনির সাইজের সাথে এই সিমটমের যোগাযোগ আছে। আরেকটা জিনিস মনে রাখতে হয়, অনেক সময় খানিকগুলো স্টোন আছে, ফসফেট স্টোন, স্ট্রুভাইট স্টোন বলি, সেই স্টোন গুলো স্ট্যাগহর্ন স্টোন বলে। স্ট্যাগহর্ন স্টোন গুলো কিডনিতে জমা হয়, কিডনির ক্যালিসাল সিস্টেমের মধ্যে এগুলো চলে যায়, কিন্তু দেখা যায় যে এগুলো কোনো সিমটম দিচ্ছে না। বাট এগুলো ধীরে ধীরে এগুলো বড় স্টোন, কিন্তু প্রবলেম করছে না। যখন ইনফেকশন হবে তখন শুধু ব্যথা হবে, আদারওয়াইজ অনেক বড় স্টোন ব্যথা নাও করতে পারে। কিন্তু এর মেইন ড্রব্যাক হচ্ছে, সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে স্টোনটা ধীরে ধীরে বড় হতে থাকে, ব্যথা হয় না, অ্যাসিমটোমেটিক থাকে, কিন্তু এই প্রেসার দিয়ে ধীরে ধীরে কিডনির প্যারেনকাইমাতে প্রেসার দিয়ে কিডনি রেনাল প্যারেনকাইমাল ড্যামেজ করতে থাকে এবং আলটিমেটলি রেনাল ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়ে যায়। তো এই জন্য সাইজ অনেক সবসময়। জি। সাইজ একটি বিশাল ফ্যাক্টর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস প্রেজেন্স সবার জন্য স্বাস্থ্য, পাওয়ার্ড বাই সেফ3। এবং আমাদের আজকের এই আয়োজনে আমাদের মাঝে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন স্বনামধন্য সার্জন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান স্যার। আপনারাও কিন্তু আমাদের সাথে এই আলোচনায় যুক্ত থাকতে পারেন। আপনার যে কোনো সমস্যা, শুধু আপনার সমস্যা নয়, আপনার মা বাবার কারো যদি স্টোনের সমস্যা থাকে এবং সেটা যদি কিডনিতে হয়ে থাকে, অনুগ্রহপূর্বক আমাদের আজকের এই আয়োজনে রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে তাদের নাম এবং বয়স উল্লেখ করে আমাদেরকে প্রশ্ন করুন। ইতিমধ্যে ইসাক আলী একটি প্রশ্ন রেখেছেন তার বাবার জন্য। অনেক অনেক ধন্যবাদ বাবার, আপনি খবর রেখেছেন
এটি নিশ্চয়ই ভালো একজন সন্তান, আপনি বাবার সুযোগ্য সন্তান, কারণ আপনি বাবার বিষয়ে আপনি খুবই কেয়ারি। তিনি লিখেছেন যে ইসাক আলী, আমার বাবার বয়স 60 বছর, তার সম্প্রতি কিডনিতে পাথর, এটা থেকে অপারেশন ছাড়ার কি কোনো মুক্তির উপায় আছে? অর্থাৎ তিনি চাচ্ছেন যে অপারেশন না করিয়ে কোনো ব্যবস্থা করা যায় কিনা, এই আলোচনাটা স্যার আপনার কাছ থেকেই চাই। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে কিডনির পাথরের ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের অপশন বেরিয়ে গেছে এখন। আগে যেরকম কনভেনশনালি কিডনিতে পাথর হলেই বা ইউরেটারে পাথর হলেই বা পেশাবের থলিতে পাথর হলেই ওপেন অপারেশন করে আমরা বের করতে পারতাম, যেটা অরিজিনাল কনভেনশনাল চিকিৎসা ছিল, যে কেটে বের করতে হয়, তো সেটাকে বলে আমরা অপারেশন করে বের করা। এখনকার সময়ে অপারেশন ছাড়াও দ্বারা অনেক মডার্ন অপশন গুলো বেরিয়েছে, যেগুলো অপারেশন ছাড়াই কিডনি স্টোন রিমুভ করা সম্ভব। তার মধ্যে যেরকম প্রথম যদি আমরা মনে করি স্টোন যদি ছোট থাকে 1 সেন্টিমিটার অর লেস সাইজ যদি থাকে, কিডনির ভিতরে থাকে বা ক্যালিসিয়াল সিস্টেমে যদি থাকে, তাহলে এটা আমরা বেশ কিছুদিন আগে থেকেই এটা বেশ প্রচলিত ইএসডব্লিউ বলা হয়, মানে এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিক্সি বলা হয়। এটাতে কোনো অপারেশন লাগে না, পেশেন্ট টেবিলে শুয়ে থাকে, একটা পার্টিকুলার ফোকাল পয়েন্টে এটা আল্ট্রাসনিক ভাইব্রেশন দিয়ে এটা স্টোনটাকে ফ্র্যাগমেন্টেড করা হয়, এটা ভেঙে দেওয়া হয়, ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যায়, এবং এই গুঁড়া গুঁড়া পাত্রগুলো পরবর্তী সময়ে এগুলো ধীরে ধীরে প্রস্রাবের সাথে বেরিয়ে চলে যায়। তাহলে অপারেশন ছাড়াই এটা আমাদের করা সম্ভব। কিন্তু এখনকার সময় দেখা গেছে যে এই সিস্টেমটা অনেকটা কার্যকরী হচ্ছে না, কারণ এর অনেক কিছু কমপ্লিকেশন, মেরিটস ডিমেরিটস বেরিয়ে আসছে। কারণ এতে ভাইব্রেশন দিতে হয়, ভাইব্রেশন দিলে হয় কি যে টোটাল কিডনিটাই অনেক সময় ভাইব্রেটেড হয়ে যায়, অনেক সময় এটাকে ইডেমা হয়ে যায়, হেমাচুরিয়া হতে পারে, কারণ অনেক সময় ব্লাড ভেসেল বা কিছু মিউকাস ছিঁড়ে যেতে পারে, সেটা হয়। প্লাস অনেক সময় পেরিনেফ্রিক হেমাটোমা হয়ে যায়, এইসব হেমাটোমা হয়, পরে ফাইব্রোসিস হয়ে রেনাল ফাংশনাল ইম্পেয়ারমেন্ট হয়। এবং একই স্টোন অনেক সময় সব স্টোন আবার ভাগে না ঠিক মতো করে, ভাগে না থাকলে বারবার দিতে হয়, তাতেও একটা সমস্যা হয়ে যায়। এই জন্য এটা করা হয় না। তবে আদার প্রস্তুতি যেগুলো আসছে এখন অপারেশন ছাড়া যেগুলো আমরা করতে পারি, সেগুলো হচ্ছে যেমন আমরা যদি পেশাবের থলিতে যদি স্টোন থাকে, তাহলে আমরা লিথোলাপেক্সি বলি, এটা সিস্টোস্কোপ দিয়ে এটা ভেঙে বের করে নিয়ে চলে যায়। ইউরেটারে যদি থাকে তাহলে ইউরেটার রেনোস্কোপ বলি, আমরা ইউআরএস বলি, ইউআরএস করে ভেঙে এখানে নর্মাল ভাইব্রেশনে ভেঙে দেওয়া যায়, লেজার দিয়ে ভেঙে দেওয়া যায়, ভেঙে গেলে স্টোনটা বের করে নেওয়া যায়। আবার কিডনির ভিতরে যদি স্টোন থাকে বা পেলভিস বা ক্যালিসিয়াল সিস্টেম যদি স্টোন থাকে, সেগুলোকে বলি আমরা পিসিএনএল, পার কিডনেস নেফ্রোলজি। জাস্ট একটু ছিদ্র করে সেখান থেকে টেলিস্কোপ দিয়ে সেখানে স্টোন ভেঙে ধীরে ধীরে স্টোনটা বের করে, এটাও একটা অপারেশন ছাড়া, শুধু খুব এটা মানে মিনিমাল ইনভেসিভ প্রসিডিওর, এটা করা যায়। এছাড়াও এখন ল্যাপোস্কোপির মাধ্যমেও আমরা কিডনি স্টোন বা ইউরেটারি স্টোন বের করা সম্ভব হচ্ছে। এই জন্য অপারেশনের যে ভীতি, সেটা এখন এই মুহূর্তে অপারেশন কিডনি স্টোন বলতে, কিডনি স্টোনের যে চিকিৎসা পদ্ধতি বলতে, এখন অপারেশন খুব এক্সট্রাঅর্ডিনারি কমে গেছে, যেহেতু আমাদের দেশে যে এক্সপার্টিস ডেভেলপ করে গেছে, টেকনোলজি এসে গেছে, সেহেতু এই অপারেশন ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে অলমোস্ট অল দি স্টোনস ক্যান বি ডেল্ট বাই দিস সর্টস অফ মিনিমাল এক্সেসিভ সার্জারি। মিনিমাল এক্সিভ সার্জারির মাধ্যমেও আমরা অপারেশন করতে পারছি, এবং এটি অ্যাডভান্স টেকনোলজি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি সবার জন্য স্বাস্থ্যের আজকে চতুর্থ পর্বে আপনারা দেখছেন কিডনির পাথর অপারেশনের আগে এবং পরে অ্যান্টিবায়োটিকের ব্যবহার, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটু শুরুর দিকে আছি আলোচনা স্যার। আমরা যদিও চিকিৎসায় চলে গেছি, তবে তার আগে মাঝখানে একটি বিষয় আমাদের জানার আগ্রহ ছিল যে আমরা একটি রোগীর যখন কিডনিতে পাথর হয়ে থাকে এবং সেইটার বয়সটা সাধারণত কি, যে কোন বয়সে স্যার আপনারা এই কিডনির পাথরের রোগীদের একটু বেশি পেয়ে থাকেন? বয়স সাধারণত এটা ছোট যে বয়সে হতে পারে না তা না, ছোট বাচ্চাদেরও এরকম কিডনিতে পেশাবের থলিতে পাথর হয় এবং সাথে এসে ক্রাম্বিং পেইন হয়। এছাড়াও মেইনলি মিডল এজেড গ্রুপের পেশেন্টেরই বেশি হয়, 30 to 50 পর্যন্ত এরকম বয়সের পেশেন্টেরই, ওয়ার্কিং পিপল যারা তাদের বেশি হয়। প্লাস এল্ডারলিদের বেশি হয় না এই জন্য, যারা হয় বেশি এই জন্য বেশি হয় না এই জন্য যে তারা অতটা হয় না। প্লাস যারা সিডেন্টারি জব করে বা কোনো লং স্ট্যান্ডিং ইমোবিলাইজ থাকতে হয় তাদের শুধু, তবে এজ 30 to 50 years এর মধ্যে ইনসিডেন্স ইজ হায়ার ইন কেস অফ মেল। অর্থাৎ বাচ্চাদেরও কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা থেকেই যেতে পারে। রাইট। ধন্যবাদ প্রিয় দর্শক। সো এটা থেকে কিন্তু কেউ রক্ষা পাচ্ছে না, বয়স্কদের যেমন হচ্ছে, মিড লেভেলে হচ্ছে, আবার বাচ্চাদেরও হচ্ছে। আমরা একটু এবার আসতে চাইছি স্যার এই ধরনের রোগীদের যে আপনাদের কাছে আসলো, যে উপসর্গের কথা বললো, বিশেষ করে তাদের যে পেইন, ব্যথার উপসর্গটা প্রথম। দ্বিতীয় যে ব্যথা উপসর্গ কথা আপনি বললেন যে অনেক সময় প্রস্রাবে জ্বালাপোড়া করে, হ্যাঁ, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু রোগীদের কমপ্লেন থাকে যে তার প্রস্রাবের নালে দিয়ে চিকন দাঁড়ে প্রস্রাবটা বের হচ্ছে।
অর্থাৎ তার স্টোনটা হয়তো বা ইউরিনারি ট্র্যাক্টে আছে, যার কারণে বাইপাসে চিকন দ্বারে প্রস্রাবগুলো পড়ছে। তখন এরকম একটি অবস্থায় আপনারা কি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে কিডনিতে পাথর থাকতে পারে? রাইট। তো কিডনিতে পাথর যদি আমরা সিমটোমেটোলজিক্যালি মনে করি যে এটা কিডনির সিস্টেমের মধ্যে পাথর হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষেত্রে প্রথমে আমাদের করা উচিত হচ্ছে প্রথমে যেহেতু কিডনির এন্ড প্রোডাক্ট হচ্ছে এটা ইউরিনটা অ্যানালাইসিস করি আমরা। ইউরিনটা অ্যানালাইসিস করলে দেখা যায় যে কিডনি ইউরিনের মধ্যে যদি ইনফেকশন থাকে তাহলে পাস্টেল প্রচুর পাওয়া যায়, হেমাচুরে যদি থাকে তাহলে আরবিসি পাওয়া যেতে পারে, এবং অন্যান্য যদি হাইপার ক্যালসিমিয়া যদি থাকে, হাইপার ক্যালসিরিয়া যদি থাকে তাহলে ক্যালসিয়াম বেশি পাওয়া যেতে পারে, হাইপার অক্সিলিয়া যদি থাকে অক্সিলেট বেশি পাওয়া যেতে পারে। তো এই যাতে আমরা ইউরিনটা অ্যানালাইসিস করি প্লাস ইউরিনের সাথে আমরা এটা ইউরিনটাকে কালচারে দিতে পারি। কালচার করলে যদি এটা পার্সেল থাকে তাহলে পার্সেল কোন ড্রাগে সেন্সিটিভ সেটাও আমরা বুঝতে পারি। তাহলে প্রথম আমাদের দায়িত্ব হবে ইউরিনারি সিস্টেমের প্রথম ইনভেস্টিগেশন ইউরিন অ্যানালাইসিস এন্ড কালচার সেন্সিটিভিটি ইফ নিডেড, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কিডনি স্টোন জানার একমাত্র আরেকটা ইম্পর্টেন্ট উপায় লং স্ট্যান্ডিং, এটা টাইম টেস্টেড, জাস্ট একটা এক্সরে, প্লেন এক্সরে abdomen, প্লেন এক্সরে যদি কেউবি বলি আমরা, কিডনি ইউরিনাল ব্লাডার এক্সরে যদি আমরা করি, এক্সরে তো অলমোস্ট 95% অর মোর দ্যান 95% কিডনি স্টোনি কিডনি আর রেডিওলজিক্যালি ভিজিবল, মানে এক্সরেতেই দেখা যায়। এক্সরেতেই আমরা কিডনির ভিতরে আছে নাকি ইউরেটারে আছে না পেশাবের থলিতে আছে সেটা আমরা সম্পর্কে জানতে পারি। এক্সরে ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট। আর এরপরে আমরা যেটা করি এখনকার সময় কমন একটা ইনভেস্টিগেশন আল্ট্রাসোনোগ্রাম অনেক ইনফরমেশন তারা দিতে পারে কিডনি সম্পর্কে, যে স্টোনটা কোথায় আছে, স্টোনটার সাইজ কত, এই কিডনিটা অবস্ট্রাকশন করার জন্য প্রক্সিমালি আগে থেকে কোনো ডাইলেটেশন হয়েছে কিনা, কিডনিটা ফুলে উঠছে কিনা, কিডনিতে পানি জমছে কিনা, কিডনিতে পাস হয়ে গেছে কিনা, সবকিছু সব ডিটেল বলতে পারে। প্লাস যদি ইউরেটারের মধ্যে থাকে, নালিতে যদি থাকে, নালিতে অবস্ট্রাকশন হয়ে গেলে উপরের দিকে ফুলে ওঠে আর কি, এটা হাইড্রোইউরেটার বা হাইড্রোপেলভিস বা হাইড্রো মানে নেফ্রোসিস আমরা বলে থাকি। তো সেগুলো পানি জমতে 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 কিন্তু অবস্ট্রাকশনটা পাস হতে পারে না ইউরিনটা, সেটা জমে অনেক বড় হতে থাকে। এগুলো সব ইনফরমেশন, সবকিছু ইনফরমেশন ডিটেল আমরা আল্ট্রাসোনোগ্রামে করতে পারি। এছাড়াও যেটা আগেকার, এটাও টাইম টেস্টেড ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম আমরা করি, এখনো করা হয়, টু সি দি ফাংশনাল স্ট্যাটাস। এই যে কিডনি স্টোনটা এতদিন তো রয়েছে এতদিন এখানে, তাহলে এটা কদিন থেকে আমরা জানি না, আমরা তো সিমটম হলে বিধায় এখন আমরা জানতে পারলাম। তাহলে কিডনি স্টোনটা ফাংশনাল কোনো ইম্পেয়ারমেন্ট করেছে কিনা, ক্ষতিগ্রস্ত করেছে কোনো কিডনিতে, বা কিডনি বড় হয়ে কি নন ফাংশনিং হয়ে যাচ্ছে কিনা, এটা সম্পর্কে জানতে চাইলে আমাদের ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম করা উচিত, ইউজ করতে পারি। এছাড়াও এখন লেটেস্ট যেগুলো মডার্ন ডিভাইস আছে, যেগুলো আমাদের সিটি স্ক্যানের এখনকার সময়ে নন কন্ট্রাস্ট সিটি স্ক্যান যদি করা যায়, নন কন্ট্রাস্ট হেলিক্যাল সিটি স্ক্যান, তাহলে একটা স্টোনের সাইজ, লোকেশন সবকিছু আমরা ডিটেল জানতে পারবো। এটা ছাড়াও দেখা যায় যে আমাদের অনেক সময় আমরা কিডনি ফাংশনাল স্ট্যাটাসটা যদি জানতে চাই তাহলে আইসোটোপ রেনোগ্রাম বলি, আর রেনোগ্রাম ওয়ান অফ দি রেডিও নিউক্লিওটাইড এটা করতে হয়। তাহলে আমরা এটা ফাংশনাল বুঝতে পারি যে কোথায় ফাংশনটা, কতটুকু ফাংশনটা ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে, কত পার্সেন্ট হয়ে গেছে, এই পার্সেন্ট অনুযায়ী দুটো কম্পেয়ার করে দেখতে পারি যে এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট। তাহলে আমাদের চিকিৎসার দিকে সুবিধা হয় যে কোনটা আমরা আগে ডিল করবো বা কোনটা করা উচিত বা কোনটা দেরি করা উচিত নয়, জরুরি ভিত্তিতে করতে হবে কিনা, এইসব সব ইনফরমেশন আমরা পেয়ে যেতে পারি। এইসব ইনভেস্টিগেশন আরো। ধন্যবাদ স্যার। আমরা জানলাম যে কি কি পরীক্ষা নিরীক্ষার আসলে সুযোগ রয়েছে, এবং এই বিজ্ঞানের, চিকিৎসা বিজ্ঞানের এই জয়যাত্রার যুগে অনেক পরীক্ষা চলে এসেছে, এবং যেটা নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে কখন কিভাবে আমরা কোন প্রসিডিউরে অপারেশন করব এবং আদৌ তার অপারেশন করার প্রয়োজন আছে কিনা, সেটা নিশ্চয়ই আমরা এই পরীক্ষার সহায়তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারি। আমাদের সাথে অনেক দর্শক ইতিমধ্যে যুক্ত হয়ে গিয়েছেন। ইসাক আলীর প্রশ্নের উত্তরটি আমরা দিয়েছি, ইমতিয়াজুর রহমান, আর তিনি একজন চিকিৎসক। তিনি একটি প্রশ্ন রেখেছেন স্যার আপনার কাছে, এনি রোল অফ পটাশিয়াম সাইট্রেট ইন রেনাল স্টোন, রেনাল স্টোনে পটাশিয়াম সাইট্রেটের কোনো রোল রয়েছে কিনা জানতে চেয়েছেন ডাক্তার ইমতিয়াজুর রহমান। Potassium citrate, I mean the citrate is very much important for the prevention, for the inhibition of the stone formation. এই জন্য যে কোনো ধরনের সাইট্রেট বা লেমনেড, এই যে তো আমরা বলি যে ড্রিঙ্কস আর এগুলো খেতে, যে পটাশিয়াম সাইট্রেট এটা ইউরিন অ্যালকালাইজার, সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসিডিক ইউরিনের স্টোনগুলো বেশি হয়। তাহলে দেখা যায় যে ইউরিনটাকে যদি আমরা অ্যালকালাইন করতে পারি, তাহলে পটাশিয়াম সাইট্রেট ইউরিন অ্যালকালাইজার, এই ইউরিন অ্যালকালাইজার করলে স্টোনটা ইনহিবিট করে, স্টোনটা হতে দেয় না আর কি। সেই জন্য এটা হচ্ছে ইম্পর্টেন্ট রোল potassium citrate. Thank you very much, Imtajur Rahman. I think you have got your answer. Atik Shobuz, তিনি লিখেছেন very informative program. Thank you very much.
সুস্মিতা বউ, ভেরি নাইস ডিসকাশন। তানভীর আশরাফ একজন কনসালটেন্ট অফ অর্থোপেডিক্স, আমার অনেক প্রিয় বড় ভাই, তিনি যুক্ত হয়েছেন। উই আর ভেরি মাচ হ্যাপি টু সি ইউর কমেন্টস, ভেরি নাইস এন্ড ইনফরমেটিভ প্রোগ্রাম জানিয়ে একটি কমপ্লিমেন্ট জানিয়েছে। তানভীর আশরাফ ভাই আমাদের সাথেই থাকবেন, আগামীকাল একটি ওয়েবিনার রয়েছে, সেটার জন্য শুভকামনা রইল অ্যাডভান্স। খলিল রহমান, ভেরি নাইস স্পিচ। আইমান শাহরিয়ার সাদ, তিনি একটি দিয়েছেন যে বাংলাদেশের কোথায় ভালো ট্রিটমেন্ট হয়। নিশ্চয়ই বাংলাদেশের অনেক জায়গা রয়েছে, আপনি চাইলে প্রফেসর ডক্টর মুজিবুর রহমান স্যারেরও একটি পরামর্শ নিতে পারেন। সেজন্য অবশ্যই পপুলার মেডিকেল কলেজে আপনাকে যোগাযোগ করতে হবে, স্যার আছেন সেখানে। কাজী কাজী হেলেন শিপু, তিনি একটি প্রশ্ন রেখেছেন, আমার বয়স 53, আমি 3বার স্টোন ক্রাশ করিয়েছি, বারবার কেন স্টোন হচ্ছে আমার, আমি কি করলে স্টোন হবে না? স্যার অত্যন্ত দুঃখজনক ভাবে তিনি লিখেছেন, ক্রাশ করিয়েছেন কিন্তু বারবার হচ্ছে, তিনি এটির থেকে মানে স্থায়ী মুক্তি চান। আমি একটু জানতে চাওয়া দরকার ছিল, সেটা যে স্টোনটা কি করেছে, মানে কি পদ্ধতিতে এটা ট্রিটমেন্ট করেছে, ক্রাশ করছে মানে কি ইএসডব্লিউএল করেছে কিনা, আই মিন যে এক্সট্রা কর্পোরিয়াল শক অফ লিথোট্রিপসি দিয়েছে কিনা, সেটা যদি হয় তাহলে তার উত্তরে বলতে হবে যে, কারণ এই সময় বেশিরভাগ ক্ষেত্রে ইএসডব্লিউটা অবসলিউট হয়ে যাচ্ছে, ক্রাশ সিস্টেমটা চলে যাচ্ছে এই জন্যই যে এখানে কিডনি স্টোনটা সম্পূর্ণ বের করা হয় না, ফ্র্যাগমেন্টেড করে দেওয়া হয়। এই ফ্র্যাগমেন্ট গুলো কিছু ফ্র্যাগমেন্ট সবসময় রয়ে যেতে পারে। ইভেন যদি একটা ইনফেরিয়র ক্যালিক্সে যদি কোনো ইনফেরিয়র ক্যালিক্স মানে নিচের দিকে, কিডনি নিচের দিকে যদি একটা শুধু আমি স্টোনটাকে ভেঙে দিলাম, কিছু ফ্র্যাগমেন্ট সবসময় এখানে সেটেল ডাউন হয়ে থাকে, সেডিমেন্ট পুরি থাকে, অতএব এই স্টোনটা আবার রিকার করতে পারে। এছাড়াও আরো কিছু স্টোন আছে, রিকারেন্ট স্টোন হওয়ার অনেক কারণ আছে। যেরকম আমি যদি অন্যভাবে কোনোভাবে বের করে থাকি, আবার স্টোন যাদের 40% ক্ষেত্রে যারা ওয়ান স্টোন ফার্মার, তারা আবার স্টোন হওয়ার সম্ভাবনা থেকে যাবে। কারণ বডির কিছু ইনহারেন্ট প্রপার্টি থাকে, ইনহারেন্ট যদি মেটাবলিক খানিকগুলো কন্ডিশন থাকে, সেই কন্ডিশন গুলো যদি আমরা রিমুভ না করতে পারি, যেমন হাইপার ক্যালসিয়াম যে থাকে, যেমন যদি কোনো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের থেকে যদি আমাদের এই জিনিসটা হাইপার ক্যালসিডিয়া হয়, বা অন্যান্য মিল্ক ক্যালকেজ সিনড্রোম থেকে, অন্যান্য কোনো কারণ থেকে যদি হয়, কারণগুলো যদি আমরা রিমুভ না করতে পারি তাহলে নতুন করে হতে পারে। আর যদি আমরা ক্র্যাশ করে থাকতে রেসিডুয়াল স্টোন থেকে কিন্তু এটা বারবারই হতে পারে এবং বারবার পড়া লাগতে পারে এবং কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। সেই জন্য এইচডব্লিউটিকে এখন প্রমোট করা হয় না। বেটার এখনকার সময়ে পিসিএনএল যে কিডনিতে স্টোন হয়, পার কিডনাস নেফ্রোলিথোটমি ইজ দ্য বেস্ট প্রসিডিওর। এই প্রসিডিওরে সম্পূর্ণ কিডনি স্টোনটাকে জাস্ট ছিদ্র করে যে স্টোনটা রিমুভ করা যায় এবং 100% রিমুভ হয়ে গেল, এখানে আর স্টোন হওয়ার সম্ভাবনা কম থাকে। তবে মনে রাখতে হবে, যারা স্টোন ফার্মার, যারা আমার স্টোন হয়, তাহলে 40% ক্ষেত্রে আমার আবার স্টোন হওয়ার সম্ভাবনা সবসময় থেকে যাবে, যেহেতু বডির মেটাবলিক কিছু কারণ আছে এর সাথে জড়িত। এই জন্য এরকম হচ্ছে বলে আমার ধারণা হয়। অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার মনে হয় যে মনোযোগ দিয়ে শুনেছেন এবং যেই জায়গাগুলোতে আসলে এখনো কারেকশন হওয়ার দরকার সেটি নিশ্চয়ই আপনি করবেন। আমরা আরো একজন দর্শক স্যারকে শ্রদ্ধা জানিয়েছেন, উজ্জ্বল কুমার মল্লিক, আমার শ্রদ্ধেয় মুজিবুর রহমান স্যার, দোয়া করি আপনি সুস্থ থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় স্যারের একজন শিষ্য যুক্ত হয়েছেন ইমতিয়াজুর রহমান, তিনি বলেছেন যে হুইচ ফুড ইজ রেসপন্সিবল ফর প্রডিউস রেনাল স্টোন। চমৎকার একটি প্রশ্ন, যে কোন খাবারগুলো স্যার আমাদেরকে স্টোন তৈরিতে অ্যাগ্রাভেট করে? ডাক্তার ইমতিয়াজুর রহমান, এটা খুব একটা ভালো জিনিস, যেটা আমাদের সবারই জানা উচিত বলে আমি মনে করি। খাবারের মধ্যে যেগুলো মেইন খাবার তো আমরা মনে করি যে পানি জাতীয় জিনিস বেশি করে খেতে হবে। পানি কম খেলে স্টোন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পানি কম খেলে মানে কিরকম পানি খেতে হবে, ড্রিঙ্কস মানে কিরকম ড্রিঙ্কস খেতে হবে, কতটুকু। আমরা নর্মালি বলি যে 3 লিটার টু 2.5 লিটার টু 3 লিটার পর্যন্ত গুড এনাফ ফর দ্য এক্সক্রিশন। তবে কোনো ক্রমেই 1200 মিলিলিটারের নিচে নয়। 24 আওয়ার্সে যদি লং স্ট্যান্ডিং কেউ 1200 সিসির কম পানি খায়, তাহলে তার স্টোনটা কনসেন্ট্রেট হয়ে ইউরিন হওয়ার সম্ভাবনা, স্টোন ফরমেশন হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তো প্রতিদিনই আমাদের যেটা ইউরিন আউটপুট হওয়া উচিত এট এন এভারেজ ইয়াং অ্যাডাল্ট, তাদের জন্য হচ্ছে 2.5 লিটার, 2 লিটার থেকে 2.5 লিটার ইউরিন যেন অবশ্যই তৈরি হয়, এটা আমাদের ওইভাবে রাখতে হবে। তবে খাওয়া একটা ড্রিঙ্কস মানে হাইড্রেশনটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আর যেটা আমি ডায়েটারি ফ্যাক্টর কথা বললাম, যেগুলো সাধারণত ক্যালসিয়াম কন্টেনিং ড্রাগস, আই মিন যাদের হাইপার ক্যালসিয়ামিয়া থাকে বা ওইরকম কোনো প্রবলেম থাকে, তাদের মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস, মিল্ক যাদের ক্যালসিয়াম বেশি থাকে, মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, অক্সালেট বেশি থাকে, যেমন স্পিনাক, সবজির মধ্যে স্পিনাক বা রুবাব, এগুলোতে বেশি থাকে। প্লাস এই যে কোলা খাই আমরা, কোলা বা টি, কফি, চকলেটস, দিস সর্টস অফ ড্রাগস মাস্ট বি অ্যাভয়েডেড।
অ্যান্ড ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে রেড মিট, আই মিন দি রেড মিট ইজ ওয়ান অফ দ্য সোর্স অফ ইউরিক অ্যাসিড। এই যে রেড মিট বা চিকেন বা ইভেন এগ, এগুলো আমাদের যাদের ওইরকম সমস্যা থাকে তাদেরকে অ্যাভয়েড করা উচিত। তো খাদ্যদ্রব্যের মধ্যে বেশিরভাগ এইসব যদি অ্যাভয়েড করবো, আর খাবো হলো সাইট্রাস ফুড, মানে আমাদের কিডনি যেগুলো স্টোন ফর্মেশনে বাধা দেয় সেগুলো হচ্ছে এই সাইট্রাস ফুড, যেগুলো ভিটামিন সি জাতীয় তথ্য স্যার আমরা জেনে গেলাম। কারণ আমরা যে অখাদ্যগুলোকে খাদ্য হিসেবে খেয়ে থাকি, বিশেষ করে এই যে কোমল পানীয় গুলোর কথা বলা হলো, বাচ্চাদেরকে স্যার কিন্তু জানিয়েছেন যে বাচ্চাদেরও কিন্তু কিডনিতে পাথর হতে পারে। যে চকলেট খাওয়াবেন তো আপনার বাচ্চার কিন্তু কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আসুন আমরা বেশি বেশি করে সবুজ শাকসবজি খাই। এবং যে কথাটি স্যার বললেন আমার অত্যন্ত ভালো লাগলো, যে সাইট্রাস যে ফুড গুলো, দ্যাটস মিন যে আমাদের প্রকৃতি মা যে ফলগুলো দিয়েছে, সিজনাল যে ফ্রুটস গুলো, সেগুলো খেলে কিন্তু আপনি কিডনির পাথর থেকে অনেকটা মুক্ত থাকতে পারেন। এবং সেই সাথে আপনাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। আপনি যত বেশি পানি খাবেন প্রয়োজন অনুযায়ী, তত আপনার জন্য মঙ্গল। ধন্যবাদ স্যার। আমরা কিন্তু এবার একটু আমাদের আজকের অ্যান্টিবায়োটিকের ভূমিকা আসতে চাই। আপনি যেমনটি বলছিলেন যে হাইড্রোনেফ্রোসিস, অনেক ক্ষেত্রে কিডনিতে হাইড্রোনেফ্রোসিস, সেখান থেকে পাইলোনেফ্রোসিস, এমনকি ইনফেকশন হয়ে কিডনিতে অ্যাকুট কিডনি ইনজুরি পর্যন্ত হতে পারে। তো এই জায়গাগুলোতে ইনফেকশন কন্ট্রোল করার জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা কোন গ্রুপের অ্যান্টিবায়োটিকটাকে চুজ করে থাকি? এখানে ইনফেকশন কন্ট্রোলে কি ভূমিকা রয়েছে? অ্যান্টিবায়োটিক যদি চুজ করতে চাই আমরা, তাহলে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো এখনকার সময়ে ভালো ড্রাগ হচ্ছে সেফালোস্পোরিন গ্রুপের ড্রাগ। সেফালোস্পোরিন যেমন আমাদের সেফটি যদি আমরা বলতে পারি, সেফটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট ড্রাগ ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনস। এই আমাদের এই ইয়েগুলো, আই মিন দি সেফালোস্পোরিন গ্রুপ, এছাড়া ফ্লুরোকুইনোন গ্রুপ, এগুলো গ্রুপ হতে পারে। কিছু সালফার গ্রুপের আগে ড্রাগ ছিল সেগুলো, এবং সেফালোস্পোরিন গ্রুপ এবং ফ্লুরোকুইনোন গ্রুপ এগুলোই বেশি ভালো কাজ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে। প্লাস এর সাথেও আমরা যেটা বললাম যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে তো আমরা কালচার করে দেখে নিই যে এর মধ্যে কি কোনটা সেপোটিল বলি বা সেপোটিল প্লাস বলে থাকি বা সেপোপেন বলে থাকি বা সেপটন বলে থাকি। এই যে সবগুলো ড্রাগের মধ্যে অল দিস ড্রাগস আর ভেরি গুড ফর দি রেমেডি অফ দি ইনফেকশন। স্যার আপনি এখানে থার্ড জেনারেশন সেফালোস্পোরিন সেফট্রাইজনের কথা বললেন, সেফট্রন ইনজেকশন আমরা এটা আমরা সেফট্রন কত গ্রাম করে দিব যদি আমরা ফার্স্ট অ্যাকুট ইনফেকশন কারো খেয়াল করে থাকি, সেক্ষেত্রে আমরা সেফট্রন কত মিলিগ্রাম? সেফট্রনটা আমরা বসে বলে থাকি যে যদি এটা ডিপেন্ডস অন দ্য সিভিয়ারিটি অফ দ্য ইনফেকশন যদি সিভিয়ার হয় তাহলে আমরা ইভেন অনেক সময় 2 গ্রাম বিডি করে দিতে পারি, 4-5 2 গ্রাম বিডি ইনজেকশন সেফট্রন। আর যদি আমরা মনে করি যে মডারেট, তাহলে 1 গ্রাম বিডি করে দিতে পারবো। স্যার আমরা কতদিন এটা চালাবো, কতদিন চালাবো? সাধারণত 10 ডেজ, মিনিমাম 10 ডেজ, মিনিমাম 10 ডেজ চালাতে হবে। এবং তারপরে ইউরিনটা আবার এক্সামিনেশন করতে হবে যে আমার ইউরিনে কোনো আছে কিনা, ব্যাকটেরিয়া আছে কিনা বা ইনফেকশন আছে কিনা, পাস্টেল আছে কিনা। দ্যাট ক্যান বি এক্সটেন্ডেড, ইভেন বাড়ানো যেতে পারে। এবং তার পরবর্তী সময় আমরা সুইচ ওভার করে দিতে পারি, যদি হালকা কমে যায় তাহলে সুইচ ওভার করতে পারি আমরা সেফ 3 বা এই গ্রুপের ইয়ের মধ্যে। অর্থাৎ আমরা 10 দিনের পর আমরা সুইচ থেরাপি হিসেবে সেফিক্সিমে চলে আসবে, এবং সেক্ষেত্রে আমরা মানে সেফ 3 টা আমরা সাজেস্ট করতে পারি। এটি স্যার 200 মিলিগ্রাম না 400 মিলিগ্রাম? স্যার এটা সেফ 3 গুলো সব সময় 400 মিলিগ্রাম, 400 মিলিগ্রাম বেটার। ইউরিনারি ট্র্যাক্টের জন্য 400 মিলিগ্রাম বেটার। বাট এছাড়াও ম্যাক্রোলাইটস গুলো যেগুলো আছে, আমরা জিমিক্স এগুলো বা রিমিক্স ব্যবহার করি, এগুলো কাজ করে। তবে সেফালোস্পোরিন গ্রুপটা যে মেইনলি কাজ করে ইন এডিশন টু ম্যাক্রোলাইটস। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে শাহিন মিয়া যুক্ত হয়েছেন। আমরা শাহিন মিয়ার প্রশ্নটি একটু ডিসপ্লেতে দেখতে চাই। তিনি একটি প্রশ্ন রেখেছেন, স্যার আমার কিডনিতে পাথর ছিল, পরে প্রস্রাবের সাথে বের হয়ে গেছে, কিন্তু 1 বছর পর আবার কিডনিতে পাথর দেখা দেয়, এখন আমি কি করব বা কি করার আছে? স্যার যদি একটু পরামর্শ দেন। আচ্ছা, এখন যেটা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে আমার যদি স্টোন হয় তাহলে আমার সবসময় মনে রাখতে হয় যে আমার স্টোন আবার হতে পারে, আবার 40% সম্ভাবনা থেকে যায়। তো সেই জন্য আমি যে কারণগুলো আমি ওই সময় আমি বা আমার ফিজিশিয়ান যদি বলে যে তুমি এই কাজগুলো করো, যেগুলো কারণ আমরা বললাম যে স্টোন ফরমেশনের জন্য জরুরি, সেগুলো কারণগুলোকে আমরা অ্যাভয়েড করব। মানে আমরা সবসময় স্টোনটা বের করার পরেও আমরা যাতে করে আবার কোনো সময় এই স্টোন প্রেসিপিটেট না করতে পারে। যদি ক্যালসিয়াম কন্টেনিং, যদি সবচেয়ে ভালো হয়, যেটা আমাদের দেশে অতটা করা হয় না, স্টোনটাকে একটা স্টোন বেরিয়ে গেলে অ্যানালাইসিস করা উচিত। স্টোনটা অ্যানালাইসিস করলে এর কম্পোজিশন সম্পর্কে ধারণা পাওয়া যায়। কম্পোজিশন ধারণা পাওয়া গেলে কম্পোজিশন অনুযায়ী আমরা প্রিভেনশনের ব্যবস্থা নিতে পারি। কিন্তু যদি আমরা স্টোন অ্যানালাইসিস না করি
এটা কি ক্যালসিয়াম অক্সালেট স্টোন, না অ্যামোনিয়াম ফসফেট স্টোন, না আপনার ক্যালসিয়াম ফসফেট, নাকি ম্যাগনেসিয়াম ফসফেট, নাকি ইউরিক অ্যাসিড, নাকি সিস্টিন, এগুলো আমরা জানলাম না। না জানলে কারণ এক একটা জিনিসের মেটাবলিক অ্যাক্টিভিটি গুলো অন্যরকম এবং একটা প্রিভেনশন করার পদ্ধতি এরকম। সবচেয়ে ভালো হয় যদি কোনো স্টোন এরকম হয়ে থাকে, বেটার টু হ্যাভ ইট ডান, বেটার টু হ্যাভ ইট অ্যানালাইসিস করে নেওয়া উচিত কি স্টোন, তাহলে আমরা সেভাবে করতে পারি। যদি আমার ক্যালসিয়াম বেশি থাকে তো আমরা ক্যালসিয়াম কন্টেনিং ড্রাগগুলো খাবো না। আর প্লেন্টি অফ ড্রিঙ্কস, lemonade drinks, plenty of citrus food is essential for all cases, for all the categories of the stone. এটা করতে হবে। আমরা সেডেন্টারি জব যদি করি আমরা সেটাকে অ্যাভয়েড করব, আমরা এক্সারসাইজ করব সো দ্যাট আমাদের, এবং জগিং করব। জগিংটা খুব ভালো ইম্পর্টেন্ট। যদি ছোটখাটো ভিতরে থেকে যায় স্টোন তাহলে সে দ্যাট ক্যান বি এক্সক্রিটেড আউট। তো এইভাবে আমাদের প্রিকশন হিসেবে থাকতে হবে। এছাড়া আমাদের মেটাবলিক কারণে কিছু হাত থাকার সম্ভাবনা থেকে যেতে পারে। শাহিন মিয়া, আমার মনে হয় যে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নাই। 1 বছর আগে যেহেতু কিডনিটা বের হয়ে গেছে প্রস্রাবের সাথে, আবার যেহেতু হয়েছে, আপনি ধারণা করছেন স্যারের পরামর্শ অনুযায়ী আপনি যদি জগিং করেন, ব্যায়াম করেন এবং সেই সাথে পর্যাপ্ত পানি খান, এবং এর তারপরে যদি আপনার সমস্যার সমাধান না হয় নিশ্চয়ই আপনি আপনার সাথে একটা নজরুল হক স্যারের একটু শরণাপন্ন করতে পারেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন স্কয়ার সবার জন্য স্বাস্থ্য, পাওয়ার্ড বাই সেফ3। আজকে আমরা আলোচনা করছি কিডনির পাথর অপারেশনের আগে এবং পরে অ্যান্টিবায়োটিকের ভূমিকা। আমরা একটু আগে জানলাম যে অপারেশনের আগে অর্থাৎ কনজারভেটিভ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি দিতে পারি। সেফালোস্পিনের জন্য সেফট্রাকজনের কথা স্যার বললেন, আমরা দিতে পারি সেফট্রন। আমরা সুইচ থেরাপি হিসেবে দিতে পারি সেফিকদিন, স্যার যেমনটি জানালেন। স্যার, এবার একটু জানতে চাই যে অপারেশনের যে সমস্ত রোগী অপারেশনে যায় তাদেরকে অপারেশন পরবর্তী আমরা কোন অ্যান্টিবায়োটিক তাদের ক্ষেত্রে আমরা চুজ করব? পরবর্তী সময়ে যদি সাধারণত কন্টিনিউয়াস বেশি লং স্ট্যান্ডিং অ্যান্টিবায়োটিকের খুব দরকার হয় না, আনটিল এন্ড আনলেস ইট ইজ ইন্ডিকেটেড। যদি পরবর্তী ভালো হয়ে গেল, সম্পূর্ণ ভালো হয়ে গেল, এমন না যে লং টার্ম কিছু খেতে এরকম না। তবে এটা ধরেন যে আপনার সিপ্রোফ্লক্সাসিন গ্রুপ অনেক সময় আমরা লং কন্টিনিউ করতে বলি, একটু সিপ্রোফ্লক্সাসিন বা সিপ্রোসিন যেটা বলি আমরা, সেটাও অনেক সময় আমরা লং টার্ম খেতে বলি। এটা বেশি হয়তো 1 মাস 2 মাস গুলো, কিন্তু লং সবসময় অনেক দিন ধরে বেশি কিন্তু খাওয়ার কোনো যুক্তি তেমন নয়। অনেক অনেক ধন্যবাদ। আমরা স্যার আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। সর্বশেষ বিদায় নেওয়ার আগে আপনার একটু অনুভূতির কথা জানতে চাইবো স্যার। এমন একটি আয়োজনে আপনাকে পেয়ে আমরা খুবই ধন্য, এবং সেই সাথে আজকে আপনার এই মহামূল্যবান কথাগুলো নিশ্চয়ই আমাদের দর্শকরা খুব এনজয় করেছে, এবং দর্শকদেরকে জানিয়ে রাখি আপনি একা জানলে হবে না, আরো 10 জনকে জানার সুযোগ করে দিতে হবে। আর এজন্য প্রতি সপ্তাহে 2 দিন কিন্তু আমাদের স্কয়ার সবার জন্য স্বাস্থ্য প্রোগ্রামটির সাথেই থাকবে, এবং আজকের অনুষ্ঠানটি অবশ্যই আপনারা আপনার ফেসবুক থেকে শেয়ার দিতে ভুলবেন না। কমপক্ষে 10টি শেয়ার আমরা প্রত্যাশা করছি প্রত্যেকের কাছ থেকে। স্যার, সর্বশেষ অনুভূতি কেমন আপনার আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে, সে সাথে স্কয়ারের আজকে সেফ3 কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন একটু যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ সবাইকে, আমাকে এখানে বিশেষ করে স্কয়ার ফার্মাসিউটিক্যালসকে এবং আপনাকে ধন্যবাদ জানাই যে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি অত্যন্ত গর্বিত মনে করছি, এবং আমার যে কথাগুলো আপনারা শুনলেন, যারা দর্শক বৃন্দ রয়েছেন তারা আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন, সেই জন্য তাদের অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং এই মুহূর্তে আমরা বলবো যে কিডনি একজন সুস্থ কিডনি থাকা, স্টোনহীন কিডনি থাকা অত্যন্ত জরুরি। কারণ এই কিডনির স্টোন থেকে আমরা জানি যে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে, কিডনির ড্যামেজ থেকে শুরু করে রিনাল ফেলিওর থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। সেই জন্য কিডনির যত্ন কিন্তু অন্যান্য আমরা যেরকম অন্যান্য যন্ত্রপাতি যেরকম শরীরের পার্টস, হার্ট যেরকম খুব যত্ন সহকারে দেখি, ব্রেন যেমন যত্ন সহকারে দেখি, লাংস যেরকম যত্ন সহকারে, কিডনি কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। কারণ কিডনি কিন্তু সম্পূর্ণ কিছু আমাদের এক্সক্রিট করে দেয়। কিডনি সম্পূর্ণ আমাদের শরীরের যেগুলো খারাপ জিনিসপত্র সেগুলো বের করে দিচ্ছে, শরীরের মধ্যে থেকে গেলে সমস্যা হবে। সেই জন্য কিডনির আপনারা সবাই যত্ন নেবেন। আমি শেষে একটা কথাই বলি যে সবসময় যেটা বলে প্লেন, আপনারা সবসময় করবেন, এক্সারসাইজ করবেন, অ্যাক্টিভ থাকবেন এবং ড্রিঙ্ক করবেন, পানি খাবেন, বেশি করে খাবেন, পানি নট লেস দেন 3 লিটার পানি খাবেন, এবং সাইট্রাস ফুড খাবেন বেশি করে, এবং অ্যাভয়েড করবেন রেড মিট, বিশেষ করে প্রোটিন, বিশেষ করে যে ইয়েগুলো অ্যানিমেল প্রোটিনটা বেশ অ্যাভয়েড করে, যেটা খুব খারাপ জিনিস। সেটা অন্যান্য ক্ষেত্রেও আমরা অনেক সময় অ্যাভয়েড করতে, কার্ডিয়াক ডিজিজ বা অন্য ডিজিজ চিন্তা করি, সেসব কিন্তু অ্যাভয়েড করবেন এবং সবাই মিলে সুস্থ থাকবেন। এবং এই করোনা ক্রান্তিকালে সবাই ভালোভাবে থাকবেন, সবাই সাবধানে থাকবেন, এবং এই শুভকামনা করে আমি বিদায় নিচ্ছি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, এবং প্রত্যাশা রাখবো এভাবে রাজ টিভি, রাজ পরিবার এবং সেই সাথে স্কয়ার সবার জন্য স্বাস্থ্য এই অনুষ্ঠানের সাথে থাকবেন। আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে বলবো, আসলে রোগকে ভয় করুন, চিকিৎসাকে নয়। আসুন সঠিক জায়গায় আমরা চিকিৎসা গ্রহণ করি, এবং ভয় না পেয়ে
কি কারণে আপনার পাথর হলো সেটাকে আমরা একটু জানার চেষ্টা করে থাকি। এবং পাথর কিন্তু অনেকটা আপনার নিজস্ব লাইফস্টাইলের উপর কিন্তু নির্ভর করছে। আপনি কি খাচ্ছেন, কিভাবে চলছেন, কি গ্রহণ করছেন, কি পরিহার করছেন, এটার সমন্বয়ে মাধ্যমেই কিন্তু মানে এই পাথর হওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। স্যার যে আলোচনা করছেন, তো আসলে আপনি বেশি বেশি করে জগিং করুন, ব্যায়াম করুন, পানি খান পর্যাপ্ত পরিমাণ, সাইট্রাস করুন, সবুজ শাকসবজি গ্রহণ করুন। আমার মনে হয় আপনি এই কিডনি পাথর থেকে মুক্ত থাকবেন। আর যদি হয়েই থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, স্পেশালি একজন ইউরোলজিস্টের কাছে অথবা একজন সার্জনের শরণাপন্ন হবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং যেটির সৌজন্যে আজকে আমরা প্রোগ্রাম করলাম সেভ 3। যেমনটি স্যার বলছিলেন যে এই ধরনের পাইলোনেফ্রাইটিস, হাইড্রোনেফ্রোসিসের ক্ষেত্রে সেফালাস গ্রুপের যে ঔষধগুলো আছে, আমাদের যারা চিকিৎসক ভাই এবং বোনেরা আমাদের আজকের অনুষ্ঠানটি দেখছেন, তারা অবশ্যই সেফিক্সিম হিসেবে আপনারা সেভ 3 সাজেস্ট করতে পারেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আবারও এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.